নমস্কার সবাইকে, আমি শান্ত বলছি ফ্রম টিএনএস গ্রুপ। আশা করি তোমরা কার্বোহাইড্রেটের পার্ট 1 দেখে ফেলছো। এখন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমরা আলোচনা করছিলাম কার্বোহাইড্রেটের বিস্তারিত বলতে আমরা কার্বোহাইড্রেট জিনিসটা কি ছোট্ট করে একটু জানছিলাম এবং কার্বোহাইড্রেট হওয়ার 3টা শর্ত সেটা নিয়ে আলোচনা করছিলাম। কার্বোহাইড্রেট হওয়ার যে প্রথম যে শর্তটা ছিল সেটা ছিল অবশ্যই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 হতে হবে, তাই না? 1:2:1 হতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 1:2:1 তাদের মধ্যে নাই, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 না, বাট তবুও তারা কার্বোহাইড্রেট। বুঝতে পারছি? কারা এরা? এটা হচ্ছে, মনে রাখবা, এরা হচ্ছে সকল ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড গুলো, এবং পলিস্যাকারাইড। তার মানে সকল ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড গুলো কি এই 1:2:1 অনুপাত মানে না, বাট তারা কার্বোহাইড্রেট। এটা হচ্ছে 1:2:1 মানে না, বাট কার্বোহাইড্রেট। তাহলে 1:2:1 অনুপাত মানে না, এরা এই অনুপাতগুলা মানে না, কিন্তু কার্বোহাইড্রেট। তবুও তারা কি কার্বোহাইড্রেট। এখন ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড কি সেটা আমরা একটু পরে জানবো। তোমরা জাস্ট একটু মনে রাখো, সকল ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড এরা কি 1:2:1 এই অনুপাতটা মানে না, কিন্তু তবুও তারা কি কার্বোহাইড্রেট। ওকে, তার মানে যেহেতু 1:2:1 মানে না, তারা কার্বোহাইড্রেট, তার মানে এটার উল্টাটাও সঠিক। এদের মধ্যে 1:2:1 আছে কিন্তু কার্বোহাইড্রেট না, এরকম হওয়া উচিত কিনা? 1:2:1 হওয়া সত্ত্বেও তারা কার্বোহাইড্রেট না। এরা কারা? চলো আমরা একটু লিখি। এটা হচ্ছে ফর্মালডিহাইড। দেখো, এরা হচ্ছে ফর্মালডিহাইড, ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড। কি? ফর্মালডিহাইড, ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড। এরা 1:2:1 অনুপাত মানে, কিন্তু কার্বোহাইড্রেট না। কিন্তু কি না? কিন্তু কার্বোহাইড্রেট না। বুঝতে পারছি? এই দুইটা ব্যতিক্রম আমাদের মনে রাখতে হবে যে 1:2:1 তাদের মধ্যে থাকে না, বাট তবুও তারা কার্বোহাইড্রেট। কেন এরা কার্বোহাইড্রেট, কেন এরা 1:2:1 মানে না, এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালের মাধ্যমে জানবো। বাট আপাতত খেয়াল রাখো যে সকল ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড কি এই 1:2:1 অনুপাতটা মানবে না, বাট তবুও তারা কার্বোহাইড্রেট। আর ফর্মালডিহাইড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এরা 1:2:1 মানবে, কিন্তু তারা কার্বোহাইড্রেট না। আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। দেখো, ফর্মালডিহাইডের সংকেতটা আমি তোমাদের একটু দেখাই। তোমরা অবশ্যই এটার সাথে পরিচিত HCHO, তাই না? HCHO, এটাকে বলি আমরা ফর্মালডিহাইড। তাহলে খেয়াল করো, HCHO কে যদি আমরা আমাদের মতো করে প্রকাশ করি CH2O, তাহলে দেখো তো এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 2টা এবং অক্সিজেন আছে কয়টা? একটা। তাহলে 1:2:1 এই অনুপাত কিন্তু মানছে সে। তার মানে আমাদের 1 নাম্বার শর্ত সে মানছে। 2 নাম্বার শর্ত আসে, এদের মধ্যে অ্যালডিহাইড মূলক কিংবা কিটোন মূলক থাকবে। দেখো এখানে অ্যালডিহাইড মূলক আছে, তার মানে কি 2 নাম্বার শর্তও কিন্তু সে ফুলফিল করছে। চলে আসে 3 নাম্বার শর্তে। 3 নাম্বার শর্তটা কি ছিল? বলছে একাধিক OH আয়ন থাকবে। এখানে কি কোনো OH আয়ন আছে? কোনো প্রকার OH আয়ন নাই। তার মানে সে 1:2:1 তার মধ্যে আছে অনুপাত, কিন্তু কি না, সে কার্বোহাইড্রেট না। কেন নয় বুঝতে পারছি? এটা 1 নাম্বার এবং 2 নাম্বারটা মানে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হয়, 3 নাম্বারটা তারা মানে না। বুঝতে পারছি? কেউ কেউ আছে 2 নাম্বারটাও মানে না।
ওকে, এই জন্য কি এরা কার্বোহাইড্রেট না। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাব পরবর্তী পার্টে। ওকে, চলে এলাম পরবর্তী পার্টে। এই অংশে আমরা আলোচনা করব কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। আমরা এতক্ষণ কার্বোহাইড্রেট শিখলাম, এখন তাদের বৈশিষ্ট্য অবশ্যই আমাদের জানতে হবে, তাই না? সো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, আমরা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলো এখন জানবো। ঠিক আছে, দেখো প্রথমত কার্বোহাইড্রেট দেখতে কিরকম। কার্বোহাইড্রেট দেখতে, এরা দেখতে অনেকে দানাদার হতে পারে, যেমন চিনি দানাদার, কিংবা কেউ দেখতে স্ফটিকাকারও হতে পারে, স্ফটিকাকার, কিংবা অনেকে দেখতে তোমার তন্তুময় হতে পারে, আমরা জানি, তাই না? কারণ উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি অনেকটা তন্তুময়। 2 নাম্বার, যদি আমরা কার্বোহাইড্রেটকে তাপ দেই, তাপ দিলে কি হবে? তাপে এরা অঙ্গারে পরিণত হবে, তাপে এরা অঙ্গারে পরিণত হবে, অঙ্গার। এখন অঙ্গার জিনিসটা কি? অঙ্গারে পরিণত হবে, তাই না? এটা তোমাদের বইতে আছে। তো অঙ্গার জিনিসটা কি? অঙ্গার হচ্ছে কয়লা, তাপে কি এরা অঙ্গার বা কয়লায় পরিণত হবে। তো অঙ্গার মানে কি? অঙ্গার মানে হচ্ছে কয়লা। তো আমরা তাপ দিলে এরা কয়লাতে পরিণত হবে। ক্লিয়ার? তারপর এরা আলোক সমাণু বা এরা আলোক সক্রিয়। কার্বোহাইড্রেট গুলো মূলত আলোক সক্রিয় হয়, বেশিরভাগই আলোক সক্রিয়, এবং এরা কি আলোকে নির্দিষ্ট দিকে বাঁকাতে পারে, এবং এরা কি আলোকে নির্দিষ্ট দিকে বাঁকাতে পারে, এরা আলোকে নির্দিষ্ট দিকে বাঁকাতে পারে। ঠিক আছে, নির্দিষ্ট দিকে বাঁকাতে পারে। কেউ কেউ ডান দিকে বাঁকায় আলোকে, কেউ কেউ বাম দিকে বাঁকায়। এটা নিয়ে কার্বোহাইড্রেটের 2 ধরনের সমাণু আমরা দেখতে পাই, একটা হচ্ছে ডি সমাণু, একটা হচ্ছে এল সমাণু। এই দুইটা সমাণুই তৈরি হয় আলোক সক্রিয়তার কারণে, ঠিক আছে, বা আলোক সমানুতার কারণে। অর্থাৎ কার্বোহাইড্রেট গুলা ম্যাক্সিমামই কি আলোক সক্রিয় হওয়ায় এরা কি আলোকে একটা নির্দিষ্ট দিকে বাঁকাতে পারে বা একটা নির্দিষ্ট কোণে আলোকে বাঁকাতে পারে। ওকে, 4 নম্বর বৈশিষ্ট্য মনে রাখবা, এরা মিষ্টিও হতে পারে আবার স্বাদহীনও হতে পারে, অর্থাৎ এদের কোনো স্বাদ নেই। এরা মিষ্টিও হতে পারে আবার কি এরা স্বাদহীনও হতে পারে। যেমন আমরা যদি চিনি খাই কিংবা আমরা যদি গ্লুকোজ খাই, বাজার থেকে যদি গ্লুকোজ কিনে আনি, তাহলে সেই গ্লুকোজ যদি খাই, দেখবো সেগুলো কি কিছুটা মিষ্টি। চিনি তো মিষ্টি আমরা জানি, বাট গ্লুকোজও কিন্তু কিছুটা মিষ্টি। আবার আমরা যদি ভাত খাই কিংবা তোমার পাউরুটি বা রুটি টাইপের কোনো কিছু খাই, দেখবা সেগুলো কি সেগুলো হচ্ছে স্বাদহীন। এই জন্য এগুলো আমরা কোনো কিছু সাথে দিয়ে খাই, যাতে আমরা খাবারের স্বাদ পাই। ঠিক আছে, তো দেখো এটাকে বলে আমরা স্বাদহীন। তাই কার্বোহাইড্রেট গুলো কি, যেহেতু চিনি, গ্লুকোজ, আটা, ময়দা, ভাত, এরা প্রত্যেকেই কার্বোহাইড্রেটের অংশ। তো এই কার্বোহাইড্রেট গুলোর মধ্যে কিছু কিছু মিষ্টি হতে পারে, আবার কিছু কিছু কি স্বাদহীন হতে পারে। 5 নম্বর পার্থক্য, এরা বিজারক বা অবিজারক হতে পারে। এরা বিজারক বা অবিজারক হতে পারে, অবিজারক হতে পারে। এরা বিজারক বা অবিজারক হতে পারে। আমরা বিজারক বা অবিজারক ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ছোট্ট করে একটু বলে রাখি, যে সকল কার্বোহাইড্রেটের মধ্যে সিএইচও মূলক বা সিও মূলক, অর্থাৎ কার্বোহাইড্রেট হওয়ার আমরা যে শর্তগুলো পড়েছিলাম, ওই শর্তগুলোর মধ্যে 2 নম্বর শর্ত যেটা, শুধুমাত্র 2 নম্বর শর্ত যেটা, যাদের মধ্যে সিএইচও মূলক কিংবা সিও মূলক, এই দুইটা মূলকের যে কোনো একটা মূলক থাকবে, তারাই কি বিজারক শর্করা। আর যাদের মধ্যে ওগুলো থাকবে না বা কোনো কারণে ওই অংশটুকু বিক্রিয়ায় অংশগ্রহণ করার কারণে ওই স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে বা স্ট্রাকচারটাই থাকবে না, তখন তাকে আমরা বলবো কি অবিজারক শর্করা। বুঝতে পারছি? তাহলে আমি ছোট্ট করে আরেকবার একটু বলতেছি,
বিজারক হওয়ার জন্য কার্বোহাইড্রেটের স্ট্রাকচারের মধ্যে অবশ্যই সিএইচও মূলক বা সিও মূলক থাকতে হবে। যদি সিএইচও মূলক বা সিও মূলক না থাকে তাহলে তারা কি অবিজারক শর্করা। সো আশা করি আমরা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য বুঝে গেছি। আমরা এখন পরবর্তী পার্টে চলে এলাম এই ভিডিওর লাস্ট অংশে, কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। কার্বোহাইড্রেটকে যদি আমরা বিশ্লেষণ করি তোমাদের বই অনুসারে আমরা পাই 4টা বিভাজন। কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা হচ্ছে ডাইস্যাকারাইড, একটা হচ্ছে অলিগোস্যাকারাইড এবং আরেকটা হচ্ছে পলিস্যাকারাইড। খেয়াল করো, আমরা কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনোস্যাকারাইড, তাহলে আমি একটু আরেকবার বলতেছি, আমরা কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা ডাইস্যাকারাইড, একটা অলিগোস্যাকারাইড এবং লাস্ট হচ্ছে পলিস্যাকারাইড। সো আমরা একটু দেখি যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি। দেখো এখানে একটা ওয়ার্ড আছে স্যাকারাইড, যে ওয়ার্ডটা সবার ক্ষেত্রেই সেম। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এই স্যাকারাইড ওয়ার্ডটা সেম এবং কমন, তাই না? তাহলে স্যাকারাইড জিনিসটার মানে কি? তোমরা অবশ্যই একটা ওয়ার্ডের সাথে পরিচিত, স্যাকা, তাই না? স্যাকা। তো এই স্যাকা মানে সেই স্যাকা না যে বিরহের যে স্যাকা, সেটা না। অ্যাকচুয়ালি এই স্যাকা মানে হচ্ছে চিনি বা সুগার, বুঝতে পারছি? তার মানে এই স্যাকা মানে কি? এই স্যাকা মানে হচ্ছে চিনি বা সুগার। এই স্যাকা মানে কি? চিনি বা সুগার। ঠিক আছে, আমি একটু লিখি। এই স্যাকা মানে হচ্ছে চিনি বা সুগার। এই চিনি বা সুগার, এই স্যাকা থেকে আসছে আমাদের স্যাকারিন ওয়ার্ডটা। কি ওয়ার্ডটা? স্যাকারিন ওয়ার্ডটা। কি আসছে? স্যাকা থেকে আসছে স্যাকারিন, যার সাথে আমরা অনেকেই পরিচিত। স্যাকারিন খুবই মিষ্টি একটা দ্রব্য। এবং এই স্যাকা থেকে আসছে স্যাকারাইড। স্যাকা থেকে আসছে কি আমাদের স্যাকারাইড। তো স্যাকারাইড মানে কি? তো স্যাকারাইড মানে তোমরা বইতে বেশি একটা পাবা না, আমি আমার মতো করে এগুলাকে বের করে নিছি। ঠিক আছে, বোঝার সুবিধার জন্য আমি বলতেছি তোমাদের। স্যাকারাইড মানে আমি এভাবে পড়ছি যে স্যাকারাইড মানে হচ্ছে শর্করার একক। স্যাকারাইড মানে কি? স্যাকারাইড মানে হচ্ছে শর্করার একক। স্যাকারাইড মানে কি? স্যাকারাইড মানে হচ্ছে শর্করার একক। কার একক? শর্করার একক। স্যাকারাইড মানে হচ্ছে শর্করার একক। তাহলে যদি এই শর্করার এককটা বা স্যাকারাইডটা একটা থাকে, মানে সে একক হিসেবে সিঙ্গেল আছে, ঠিক আছে, মানে এর সাথে কেউ যুক্ত নাই, সে আলাদা। এর আমি একক ধরছি কিন্তু সে আলাদা আছে, ঠিক আছে। তো তাদেরকে আমরা কি বলবো? মনোস্যাকারাইড। কেন মনোস্যাকারাইড বলবো? কারণ আমরা জানি মনো মানে কি? এই মনো কথার মানে হচ্ছে সিঙ্গেল। মনো কথার মানে কি? মনো কথার মানে হচ্ছে সিঙ্গেল বা এক, বুঝতে পারছি? তারপর যদি এরা দুইটা স্যাকা একসাথে থাকে, বুঝতে পারছি, মানে দুইটা স্যাকারাইড একসাথে থাকে, তাহলে তাকে আমরা বলবো ডাইস্যাকারাইড। তাহলে ডাই কথার মানে কি? আমরা কেমিস্ট্রিতে পড়ছি মনো মানে এক, ডাই মানে দুই, তাই না? তার মানে যদি দুইটা স্যাকারাইড একসাথে থাকে তাহলে তাদেরকে আমরা বলবো ডাইস্যাকারাইড। চলে যাব অলিগোস্যাকারাইডে। তো যদি 3 থেকে 10টা স্যাকারাইড বা 3 থেকে 10টা কার্বোহাইড্রেটের মলিকিউল একসাথে যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা গঠন করবে, একে আমরা বলবো অলিগোস্যাকারাইড। যদি 3 থেকে 10টার মতো কার্বোহাইড্রেট বা শর্করার একক মিলে একটা স্ট্রাকচার গঠন করে, সেটা হইতে পারে 3টা, হতে পারে 4টা কিংবা 5টা বা 10টা, ঠিক আছে? 3টার কম হবে না, 10টার বেশি হবে না। তো 3 থেকে 10টার মতো কার্বোহাইড্রেট মলিকিউল নিয়ে যদি কোনো স্ট্রাকচার গঠন হয়, এটাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। পলিস্যাকারাইড, পলি কথার মানে হচ্ছে অনেকগুলো। পলি মানে কি? অনেকগুলো, তাই না? তোমরা অনেকে পড়ছো পলিমার, মনোমার, তাই না? তো পলিমার মানে কি? অনেকগুলা। পলি মানে কি? অনেকগুলা। ওই যে মনোমার পড়ছো না? মনো মানে কি? যে মনো মানে এক, ঠিক আছে? তো পলিমার গঠিত হয় কি দিয়ে? অনেকগুলো মনোমার দিয়ে। এই যে পলিমার গঠিত হয় কি দিয়ে? অনেকগুলো মনোমার দিয়ে। ঠিক সেরকম পলিস্যাকারাইড তৈরি হয় কি দিয়ে? অনেকগুলো মনোস্যাকারাইড দিয়ে, তাই না? বুঝতে পারছি? আচ্ছা, তবে এদের মাঝে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইডও আছে। চলে যাব পরবর্তী পার্টে। মনোস্যাকারাইডকে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা
কয়েকটা ভাগে ভাগ করছি। বি ভেরি কসাস। কার্বোহাইড্রেটের যে শ্রেণীবিভাগটা করছি এটা কার উপর বেস করে? শর্করা অণুর একক, শর্করার এককের উপর বেস করে আমরা এই 4টা ভাগে ভাগ করছি। আমি আবার বলতেছি, শর্করার এককের উপর বেস করে আমরা 4টা ভাগে ভাগ করছি। কিন্তু যখন আমরা মনোস্যাকারাইডের ভাগটা পড়বো, এটা কিন্তু শর্করার একক না। এখন আমরা যে ভাগটা পড়বো সেটা হচ্ছে মনোস্যাকারাইডের ভাগ, যেটা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। আবারও বলতেছি, মনোস্যাকারাইডের যে বিভাজনটা আছে সেটা কিন্তু কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। এই ব্যাপারটা কোনোভাবে প্যাচ লাগানো যাবে না। তাহলে চলো আমরা দেখি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এদের বিভাজনগুলো। তুমি বই থেকে পাবা ট্রায়োজ, পাবা তুমি টেট্রোজ, তাই না? টেট্রোজ পাবা, পেন্টোজ, দেন পাবা হেক্সোজ, পাবা হেপ্টোজ। সো এরকম আমরা মূলত তোমার বই অনুসারে 5টা, তোমাদের আবুল হাসান স্যারের বইতে 5টাই দেয়া আছে। সো আমরা আপাতত 5টাই শিখবো। তো আসি ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোজ এবং হেপ্টোস, যারা হচ্ছে মনোস্যাকারাইডের বিভাজন বা ক্লাসিফিকেশন। দেখো ট্রায়োস জিনিসটা কি? ট্রায়োস হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা মনোস্যাকারাইড। কিভাবে বুঝলাম? এই যে ট্রায়ো মানে কি? ট্রাই মানে কি? 3। সো 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। টেট্রোস মানে টেট্রা মানে 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। পেন্টোস মানে পেন্টা মানে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। হেক্সোস মানে হেক্সা মানে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। হেপ্টোস মানে হেপ্ট মানে 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। বুঝতে পারছি? তাহলে দেখো, ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। ওকে, খেয়াল করো, আমরা একটু এগুলো এক্সাম্পলে যাব। তাহলে দেখো তোমরা, ট্রায়োস মানে কি? গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। টেট্রোজের মধ্যে কি আছে? টেট্রোজের মধ্যে আছে ইরিথ্রোস এবং কি? ইরিথ্রোলোজ। পেন্টোজের মধ্যে কি আছে? পেন্টোজের মধ্যে আছে রাইবোস এবং কি? রাইবোলোজ। হেক্সোজের মধ্যে কি আছে? হেক্সোজের মধ্যে আছে গ্লুকোজ এবং কি? ফ্রুক্টোজ। এবং হেপ্টোজের মধ্যে কি আছে? সেডো হেপ্টোলোজ। আমি এখানে একটা টেকনিক অবলম্বন করছি, সেটা হচ্ছে প্রথমে যে নামগুলো আছে সেগুলো হচ্ছে সিএইচও মূলক যুক্ত, মানে হচ্ছে অ্যালডিহাইড মূলক যুক্ত, এবং পরের যে নামগুলো আছে সেগুলো কি? কিটোন মূলক যুক্ত। অর্থাৎ প্রথমে যারা আছে তারা হচ্ছে সিএইচও মূলক আছে এদের ভিতরে, এবং পরে যারা আছে তারা হচ্ছে সিও মূলক বা কিটোন মূলক আছে তাদের মধ্যে। বুঝতে পারছি? যদিও অ্যালডিহাইড এবং কিটোন এই কিভাবে চিনতে হয় সেটার জন্য আলাদা একটা ছোট্ট ট্রিক্স আছে, আমি এটা ওখানে গিয়েই বলবো। ঠিক আছে, এর আগ পর্যন্ত তোমরা জেনে রাখো, এগুলো হচ্ছে অ্যালডিহাইড আর এগুলো হচ্ছে কিটোন। এখন এই 4টাকে মুখস্থ করতে হবে কিনা, কোনো দরকার নেই মুখস্থ করার। আমরা যখন এগুলা স্ট্রাকচার পড়বো নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে, এই স্ট্রাকচার যখন পড়বো তখন অটোমেটিক এই জিনিসগুলো আমাদের মনে থাকবে, কোনটা কোন কার্বনের, অটোমেটিক তোমাদের মনে থাকবে। যদি মনে না থাকে সেটার জন্য আলাদা ট্রিক্স আছে। নো টেনশন, নো চিন্তা। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ করব। তো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, এবং ভিডিও কেমন হলো না হলো সেগুলো জানাতে ভুলে যেও না। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।